স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের গুরুত্বপূর্ণ 3টি 5 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন যেটা আছে, দেখো, হরপ্পার ধর্ম সম্পর্কে টিকা। এটা প্রথমে অ্যান্সারটা বুঝে নাও। হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতা ছিল প্রাচীন বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সভ্যতা। এই সভ্যতার ধর্মীয় বিশ্বাস ও রীতিনীতি সম্পর্কে তেমন লিখিত উপাদান পাওয়া যায় না, তবে প্রত্নতাত্ত্বিক খনন কার্যের মাধ্যমে কিছু ধারণা পাওয়া যায়। হরপ্পা সভ্যতার ধর্মীয় জীবনে মাতৃদেবীর পূজা প্রচলিত ছিল। বিভিন্ন স্থানে খননকালে অসংখ্য নারী মূর্তি পাওয়া গেছে, যার থেকে মনে করা হয় যে উর্বরতা ও প্রকৃতির দেবী হিসাবে মাতৃদেবীর পূজা করা হতো। এছাড়াও পশুপতি বা আদি শিবের মূর্তিও পাওয়া গেছে, যা যোগাসনে উপবিষ্ট এবং পশুর দ্বারা পরিবেষ্টিত। এই মূর্তিটি শিবের প্রাচীনতম রূপ হিসাবে বিবেচিত হয়। লিঙ্গ ও যোনির প্রতীক পাওয়া গেছে, যা সম্ভবত উর্বরতা ও সৃষ্টি শক্তির প্রতীক হিসাবে পূজা করা হতো। তারপরে কি বলা হচ্ছে, দেখো, হরপ্পার লোকেরা প্রকৃতির বিভিন্ন শক্তি যেমন সূর্য, অগ্নি, জল, বৃক্ষ, পশু পাখির পূজা করত। সিলমোহর ও মৃৎপত্রে অশ্বত্থ গাছ এবং ষাঁড়ের চিত্র পাওয়া যায়, যা তাদের প্রকৃতি পূজার প্রমাণ। কিছু স্থানে অগ্নিদেবীও পাওয়া গেছে, যা থেকে মনে করা হয় যে এটা অগ্নি দেবী নয়, ঠিক আছে, অগ্নিবেদী, ঠিক আছে, অগ্নিবেদীও পাওয়া গেছে, যার থেকে মনে করা হয় যে তারা যজ্ঞের মাধ্যমে অগ্নি পূজা করত। আর হরপ্পার লোকেরা পেট তত্ত্ব, জাদু বিশ্বাস করত। তাবিজ ও মাদুলি ব্যবহার করা হতো, যা সম্ভবত রোগব্যাধি ও অশুভ শক্তি থেকে রক্ষা পাওয়ার জন্য পরিধান করা হতো। তারপরে কি বলা হচ্ছে, দেখো, হরপ্পা সভ্যতার ধর্মীয় বিশ্বাস সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া কঠিন, কারণ তাদের শিলালিপি পাঠোদ্ধার এখনও সম্ভব হয়নি। তবে প্রত্নতাত্ত্বিক প্রমাণ থেকে এটা স্পষ্ট যে তারা প্রকৃতি, মাতৃশক্তি, পুরুষ, দেবতার পূজা করত এবং তাদের ধর্মীয় জীবনে বিভিন্ন প্রতীক ও রীতিনীতির প্রচলন ছিল। এবার পরের প্রশ্ন দুটির উত্তর তোমরা দেখো। পরের প্রশ্নের উত্তরটা দেখে নাও। পরের প্রশ্ন আছে, ঋগ বৈদিক যুগে নারীর অবস্থান। এই প্রশ্নের উত্তরটা নিয়ে আলোচনা করব। তার আগে যে বিষয়টা বলার আছে, তোমাদের এই সাবজেক্টের ওপর স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, নিচে যে নম্বরটা দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। দেখো কি বলা হচ্ছে, ঋগ বৈদিক যুগে নারীর অবস্থান বিষয়ে আলোচনা করতে গেলে দেখা যায় যে সেই সময় নারীরা সমাজে যথেষ্ট সম্মান ও স্বাধীনতা ভোগ করতেন। যদিও সমাজ মূলত পিতৃতান্ত্রিক ছিল, তবুও নারীদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ঋগ্বেদের বিভিন্ন শ্লোক থেকে জানা যায় যে নারীরা শিক্ষিত ছিলেন এবং তারা বেদ পাঠ ও চর্চা করতেন। গার্গী ও মৈত্রীর মতো বিদুষী নারীর উল্লেখ পাওয়া যায়, যারা তাদের জ্ঞান ও পাণ্ডিত্যের জন্য বিখ্যাত ছিলেন। নারীরা ধর্মীয় অনুষ্ঠানেও অংশগ্রহণ করতেন এবং যজ্ঞে তাদের উপস্থিত অপরিহার্য বলে বিবেচিত হতো। বিবাহের ক্ষেত্রে নারীদের যথেষ্ট স্বাধীনতা ছিল। তারা পরিণত বয়সে বিবাহ করতেন এবং অনেক ক্ষেত্রে স্বয়ম্বর প্রথার মাধ্যমে নিজেদের জীবনসঙ্গী বেছে নিতেন। বিধবা নারীদের পুনর্বিবাহের প্রচলন ছিল। পারিবারিক জীবনে নারীদের গুরুত্বপূর্ণ স্থান ছিল। তারা গৃহকর্মে নিপুণ ছিলেন এবং পরিবারের সদস্যদের যত্ন নিতেন। স্বামীর সঙ্গে তারা ধর্মীয় ও সামাজিক কাজে অংশগ্রহণ করতেন। তবে এটা মনে রাখতে হবে যে ঋগ বৈদিক সমাজের চিত্র সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়েছে। পরবর্তী বৈদিক যুগে নারীদের অবস্থার অবনতি ঘটে এবং তাদের স্বাধীনতা সীমিত হয়ে আসে। কিন্তু ঋগ বৈদিক যুগে নারীরা যে সম্মান ও অধিকার ভোগ করতেন তা প্রাচীন ভারতীয় সমাজে তাদের গুরুত্বপূর্ণ অবস্থানের পরিচায়ক। মোট কথায়, ঋগ বৈদিক যুগে নারীরা সমাজে পুরুষের সমান না হলেও যথেষ্ট সম্মান ও অধিকারের সাথে জীবনযাপন করতেন। শিক্ষা, ধর্ম, সমাজ এবং পরিবার জীবনের এই 4টি স্তম্ভেই
তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এবার পরের প্রশ্নের উত্তর দেখে নাও। পরের প্রশ্নটা দেখে নাও। পরের প্রশ্ন আছে মধ্যপ্রস্তর যুগ সম্পর্কে টিকা। অ্যান্সারটা দেখবে, মধ্যপ্রস্তর যুগ, যা মেসোলিথিক যুগ নামেও পরিচিত, মানব ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ সময়কাল, যা প্রাচীন প্রস্তর যুগ এবং নব্যপ্রস্তর যুগের মধ্যে সংযোগ স্থাপন করে। আর এই যুগটি প্রায় 10,000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 5,000 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত বিস্তৃত ছিল। মধ্যপ্রস্তর যুগের শুরু এবং শেষের সময়কাল বিভিন্ন ভৌগোলিক অঞ্চলে বিভিন্ন হতে পারে। এই সময় পৃথিবীর জলবায়ুতে বড় পরিবর্তন আসে। বরফ যুগের শেষ হওয়ার পরে তাপমাত্রা বৃদ্ধি পায় এবং বনভূমি প্রসারিত হয়। এই পরিবর্তনের ফলে মানুষ শিকারের পাশাপাশি মাছ ধরা এবং ফলমূল সংগ্রহ করতে শুরু করে। ছোট আকারের পাথরের হাতিয়ার যেমন মাইকোলিথ এই যুগের একটি বিশেষ বৈশিষ্ট্য। এই হাতিয়ারগুলি তীর, বর্শা এবং অন্যান্য শিকারের সরঞ্জামে ব্যবহার করা হতো। মধ্যপ্রস্তর যুগের মানুষেরা যাযাবর জীবনযাপন করত, তবে তারা ছোট ছোট বসতি স্থাপন করতে শুরু করে। তারপরে কি বলা হচ্ছে দেখো, তারা গুহা এবং পাথরের আশ্রয়ে বাস করত। এই সময় কুকুরের গৃহপালন শুরু হয়, মানে কুকুর তখন থেকে পোষা হয়, যা শিকার এবং পাহারার সহায়ক ছিল। মধ্যপ্রস্তর যুগের শিল্পকলাতেও পরিবর্তন দেখা যায়, আর গুহাচিত্রের জ্যামিতিক আকার এবং মানুষের কার্যকলাপের চিত্র অঙ্কিত হতে থাকে। এই যুগটি মানব সমাজের বিকাশের একটি গুরুত্বপূর্ণ ধাপ ছিল। পরিবেশের পরিবর্তনের সাথে খাপ খাইয়ে মানুষ নতুন কৌশল ও প্রযুক্তির উদ্ভাবন করে। শিকার এবং সংগ্রহের পাশাপাশি খাদ্য উৎপাদনের দিকেও তাদের আগ্রহ বাড়ে, যা পরবর্তীকালে নব্যপ্রস্তর যুগে কৃষির সূচনা করে। মধ্যপ্রস্তর যুগে মানব সংস্কৃতি, প্রযুক্তি এবং জীবনযাত্রার পরিবর্তনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এই ছিল তোমাদের আজকে গুরুত্বপূর্ণ 3টি 5 নম্বরের প্রশ্নের উত্তর।